নমস্কার, শুভ সন্ধ্যা। সংবাদ পড়ছি সমর্পিতা ভট্টাচার্য। আজ থেকে দিল্লির এইমস ভারতে তৈরি করোনা প্রতিষেধক কোভ্যাক্সিনের মানবদেহে পরীক্ষার জন্য নাম তালিকাভুক্ত করা শুরু করেছে। এ ব্যাপারে এইমস দিল্লির এ সংক্রান্ত কর্মসূচির প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ডক্টর সঞ্জয় রায় বলেন, নাম পঞ্জীয়নের ক্ষেত্রে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। दूसरी शर्त यह भी है कि वो कोविड-19 से संक्रमित नहीं होना चाहिए। परीक्षण में दिल्ली एनसीआर के लोग ही शामिल हो सकते हैं। परीक्षण शुरू करने से पहले उनके लिवर की भी जांच होगी और वैक्सीन की 2 खुराक के बीच कम से कम 14 दिन का अंतर रखा जाएगा। आईसीएमआर के वैज्ञानिकों की देखरेख में ये परीक्षण होंगे और परीक्षण में शिरकत करने वाले लोगों पर वैज्ञानिक लगातार सजगता के साथ निगरानी भी रखेंगे। कोरोना के वैक्सीन ट्रायल के हिस्सा लेने के लिए कुल 2000 से भी अधिक लोगों ने संपर्क किया है। 850 ईमेल और 500 से ज्यादा मैसेज भी मिले हैं। कुछ लोगों ने कॉल करके भी संपर्क किया है। गौरतलब है कि कुछ लोगों को जांच के लिए आज बुलाया गया है। जांच के बाद पहली बार में सिर्फ 5 लोगों पर ही वैक्सीन का परीक्षण होगा। এদিকে দিল্লি এইমসের চিকিৎসকরা দেশের বিভিন্ন রাজ্যের আইসিইউ চিকিৎসকদের সঙ্গে একটি পরামর্শ কর্মসূচি শুরু করেছেন। ইআইসিইউ নামের এই কর্মসূচির আওতায় এইমস চিকিৎসকরা আইসিইউ চিকিৎসকদের সঙ্গে কোভিড রোগীদের বিষয়ে আলোচনা করবেন। এই কর্মসূচির উদ্দেশ্য হল করোনায় দেশে মৃত্যুহার কমানো। এ পর্যন্ত মোট 11টি রাজ্যের 43টি হাসপাতালকে এর সঙ্গে যুক্ত করা হয়েছে। अस्पतालों और कोविड केंद्रों में संक्रमित मरीजों का उपचार कर रहे हैं। इस कार्यक्रम में विभिन्न राज्यों के चिकित्सक एम्स के विशेषज्ञों के साथ अपने अनुभव साझा कर सकेंगे और उनसे परामर्श ले सकेंगे। अब तक 11 राज्यों के 43 बड़े अस्पतालों को इस कार्यक्रम से जोड़ा गया है। ईआईसीयू का प्राथमिक उद्देश्य एक दूसरे के अनुभवों और उपचार के श्रेष्ठ तरीकों से सीखकर कोविड-19 मृत्यु दर को कम करना है। ई परामर्श सत्र लगभग 2 घंटे चलता है। इस दौरान कोविड मरीजों से के प्रबंधन संबंधी सभी मुद्दों पर चर्चा होती है। সারা দেশে এ পর্যন্ত 11 লক্ষের বেশি মানুষ কোভিড-19 ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 7,86,000 আক্রান্ত। বর্তমানে দেশে চিকিৎসাধীন রয়েছেন 3,90,459 জন। দেশে মৃত্যুর হার বর্তমানে 2.45%। এ পর্যন্ত ভাইরাস সংক্রমণে প্রাণ হারিয়েছেন 27,497 জন। मरीजों की ठीक होने की दर সারা দেশের সঙ্গে বর্তমানে আসামেও কোভিড পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। রাজধানী গুয়াহাটি সহ বেশ কয়েকটি জেলায় বর্তমানে গোষ্ঠী সংক্রমণের দিকে এগোচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার জনগণের কাছে প্লাজমা দান করার অনুরোধ জানিয়েছে। এদিকে রাজ্যে সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গতকাল গুয়াহাটির 2 জন, তিনসুকিয়ার 1 জন এবং শিলচরের 1 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 57। স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল রাত 12টায় করা এ পর্যন্ত শেষ টুইট অনুযায়ী রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23,999। এর মধ্যে 16,023 জন করোনা রোগী সুস্থ হয়ে বিভিন্ন হাসপাতাল থেকে ইতিমধ্যে ছাড়া পেয়েছেন। বর্তমানে রাজ্যে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 7,916 জন। গতকাল রাতে একসঙ্গে 1,018 জন নতুন আক্রান্তের খবর জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গত কয়েকদিনে কাছাড় জেলায়ও করোনা আক্রান্তের সংখ্যা মারাত্মকভাবে বেড়েছে। গতকাল একদিনেই কাছাড়ে নতুন করে 98 জন আক্রান্ত হয়েছেন, যা ইতিমধ্যে রেকর্ড। তাছাড়া গতকাল শিলচর মেডিকেল কলেজে আসাম রাইফেলসের 1 জওয়ানের মৃত্যু হয়েছে। তাছাড়া শুধুমাত্র শহরের জানিগঞ্জ এলাকা থেকেই 19 জন আক্রান্ত হয়েছেন। এই লোকেরা জানিগঞ্জের মৃত ব্যবসায়ী নারায়ণ মিত্রের সংস্পর্শে এসেছিলেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডিস্ট্রিক্ট মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী। আমরা তার কাছ থেকে জেনে নেব জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি। হ্যালো 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 সুমন বাবু, হ্যাঁ, আপনার কাছে জানতে চাইবো করোনার সর্বশেষ কি পরিস্থিতি রয়েছে সেই বিষয়ে যদি আমাদের একটু বলেন। কাছাড় জেলায় গতকালকে মোট 98 জনের পজিটিভ পাওয়া গেছিল। আজকে প্রায় 50-এর কাছাকাছি এখন পর্যন্ত পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে 37 জন আসাম রাইফেলসের জওয়ান আছেন যাদের রিপিট
টেস্টে পজিটিভ পাওয়া গেছে। এরকম আরো 4-5 জন র্যাপিড টেস্টে পজিটিভ পাওয়া গেছে। তাছাড়া আরটিপিসিআর এর 7 জনের পজিটিভ পাওয়া গেছে শিলচর মেডিকেল কলেজে। এখনো অনেক স্লট রিপোর্ট আসা বাকি, তো সেই সংখ্যাটা গিয়ে কোথায় দাঁড়াবে রাত্রিবেলা বলা যাবে। বেশ কিছু কেস আছে যাদের কোনো মানে ট্রাভেল হিস্ট্রি নেই, আইএলআই সারি সিমটমস নিয়ে যারা টেস্ট করিয়েছিলেন তাদের মধ্যে থেকে পজিটিভ এসছে। গতকালকের যে 98 জন পজিটিভ বেরিয়েছিলেন তার মধ্যে কন্ট্রাক্ট ট্রেসিং এ অনেকগুলো কেস পজিটিভ এসছে, জানিগঞ্জ এলাকায় পজিটিভ বেরিয়েছে বা অন্যান্য কিছু জায়গায় আছে। তো সব মিলিয়ে এই কয়েকদিনে বেশ কিছু কেস বেড়েছে। তো আমরা এটা নিয়ে প্রস্তুতি নিয়েছি। আমরা আগামীকাল থেকে এই বরখলা মডেল ডিগ্রি কলেজে একটা মেকশিফট হাসপাতালে রোগী ভর্তি করার প্রস্তুতি নিয়েছি। সুমন বাবু, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইবো যে পীযূষ হাজারিকা আজ শিলচর এসেছেন, তো তিনি এই করোনা নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছেন বা কি আলোচনা হয়েছে সে বিষয়ে যদি কিছু তথ্য থাকে আপনার কাছে। মাননীয় মন্ত্রী পীযূষ হাজারিকা তিনি সড়ক পথে আজকে শিলচরে এসে পৌঁছেছেন। শিলচরে এসে পৌঁছে তিনি সোজা শিলচর মেডিকেল কলেজে যান। সেখানে মেডিকেল কলেজের অধ্যক্ষ, জেলা শাসক বা অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তারপরে জেলা শাসকের কার্যালয়ে আরেকটা সভা হওয়ার কথা। তো বিস্তৃত কি আলোচনা হয়েছে আমি ভিতরে ছিলাম না, সেটা এখন বলতে পারছি না। আমি আগামীকাল আপনাদেরকে বলতে পারবো। ধন্যবাদ জানাই সুমন বাবু আপনাকে। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। গতকাল থেকে এ পর্যন্ত করিমগঞ্জে 19 জনের দেহে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে। জানা গেছে করিমগঞ্জ কলেজের অধ্যাপক সব্যসাচী রায়ও আক্রান্ত হয়েছেন, তবে তার আগেই তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন বলে জানা যায়। হাইলাকান্দিতে বর্তমানে কোভিড আক্রান্তের সংখ্যা মারাত্মকভাবে বেড়েছে। গতকালই জেলায় আক্রান্তের সংখ্যা 700-র ঘর অতিক্রম করেছে। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 719 জন। জেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছেন গত 24 ঘন্টায় নতুন করে 9 জন আক্রান্ত হয়েছেন। জানা গেছে 24 ঘন্টায় যে 51 জনের সোয়াব সংগ্রহ করা হয়েছে তাদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন হাইলাকান্দির সাংবাদিক নীলোৎপল দেব। আমরা তার কাছ থেকে জেনে নেব জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি। হ্যালো হ্যালো নীলোৎপল বাবু, আপনার কাছে জানতে চাইছি হাইলাকান্দি জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে একটু সবিস্তারে। নিশ্চিতভাবে সমর্পিতা, হাইলাকান্দি জেলায় মোট কোভিড আক্রান্তের সংখ্যা 717 জন হয়েছে এবং তার মধ্যে থেকে অ্যাক্টিভ কেস 300টি রয়েছে। হাইলাকান্দির বিভিন্ন কোভিড হাসপাতাল এবং কোভিড কেয়ার সেন্টারে কোভিডে আক্রান্ত রোগীরা বর্তমান রয়েছেন। গতকালকে আরো 9 জন ব্যক্তি কোভিড-19 এর সংক্রমণ ধরা পড়েছিল তাদের দেহে এবং হাইলাকান্দি জেলা প্রশাসনের তরফ থেকে যে সেলুন গুলো ছিল হাইলাকান্দি জেলার সেই সকল সেলুন বন্ধ করার নির্দেশ ছিল 19 তারিখ পর্যন্ত এবং জেলা প্রশাসন সেই নির্দেশকে আরো বৃদ্ধি করেছে এবং করোনা সংক্রমণ যাতে আরো বৃদ্ধি না হয় তার জন্য হাইলাকান্দির সমস্ত সেলুন গুলো এখনো বন্ধ রয়েছে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো শহরাঞ্চলে যেগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বিকেল 5টাতে বন্ধ করার নির্দেশ প্রদান করা হয়েছে। হাইলাকান্দি জেলায় মোট কোভিড আক্রান্তের সংখ্যা বর্তমান 717 জন এবং তার মধ্যে থেকে 300টি অ্যাক্টিভ কেস রয়েছে। সমর্পিতা। আচ্ছা, ধন্যবাদ জানাই নীলোৎপল দেব আপনাকে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হর্ষবর্ধন গতকাল নতুন দিল্লির এইমস প্লাজমা দান অভিযানের সূচনা করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্লাজমা দানকারীদের প্লাজমা যোদ্ধা বলে অভিহিত করে বলেন যে প্লাজমা দান ভবিষ্যতে দেশে আন্দোলনের রূপ নেবে এবং দীর্ঘ প্রভাব বিস্তার করবে। তিনি আরও বলেন করোনা ভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হওয়া যে কোনো ব্যক্তি একই মাসের মধ্যে 2বার প্লাজমা দান করতে পারবেন এবং রোগীকে প্লাজমা দানের ক্ষেত্রে কোনো ধরনের ক্ষতির আশঙ্কা নেই বলেও তিনি উল্লেখ করেন।
করোনা মুক্ত হওয়ার পর শিলচরের প্রাক্তন সাংসদ তথা মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী সুস্মিতা দেব শিলচর মেডিকেল কলেজের কোভিড ব্লক থেকে ছাড়া পেয়েছেন। তার রিপোর্ট নেগেটিভ আসার পরই হাসপাতাল থেকে তাকে মুক্ত করার সিদ্ধান্ত নেয় মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। সুস্থ হওয়ার পর তিনি বলেছেন, রাজ্য সরকারের আহ্বানে সাড়া দিয়ে তিনি প্লাজমা দিতে রাজি রয়েছেন। তার দেওয়া প্লাজমায় কেউ সুস্থ হয়ে উঠলে তিনি সে সুযোগ অবশ্যই গ্রহণ করবেন। গত ৮ জুলাই প্রাক্তন সাংসদের রিপোর্ট পজিটিভ আসার পর তাকে শিলচর মেডিকেলে ভর্তি করা হয়েছিল। এরপর ১২ দিন মেডিকেলে কাটিয়ে রবিবার তিনি ছাড়া পেয়েছেন। এই কয়েকদিন মেডিকেলে থাকার সময় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরলস সেবার প্রশংসা করেন তিনি। সুস্মিতা দেব বলেছেন, এই রোগটাকে ভয় পেয়ে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। সঠিক নিয়ম মেনে করোনাকে জয় করার ক্ষেত্রে সবাইকে সক্রিয় হতে হবে। গতকাল সুস্মিতাকে হাসপাতাল থেকে রিলিজ করার সময় উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের সুপারিনটেন্ডেন্ট ডক্টর অভিজিৎ স্বামী, কোভিড ল্যাবরেটরি ইনচার্জ ডক্টর দেবদত্তা ধরচন্দ প্রমুখ। রিলিজ হওয়ার পর সুস্মিতা দেব বর্তমানে শিলচর কাছাড় ক্লাবে কোয়ারেন্টাইনে রয়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন করিমগঞ্জ জেলা তথ্য জনসংযোগ আধিকারিক সাজ্জাদুল হক চৌধুরী। আমরা তার কাছ থেকে জেনে নেব করিমগঞ্জ জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি। হ্যালো হ্যালো চৌধুরী মহাশয়, আপনার কাছ থেকে জানতে চাইছি জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে সবিস্তারে। হ্যাঁ সমর্পিতা, আজ অল্প কিছুক্ষণ আগে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে আমাকে জানানো হয়েছে যে আজ সোমবার এখন পর্যন্ত 11 জন পজিটিভ সমগ্র জেলায় পাওয়া গেছে। এই 11 জন র্যাপিড অ্যান্টিজেন টেস্টে পাওয়া গেছে। এর মধ্যে 7 জন বদরপুর শহর এলাকায় আজ মানে র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা খুব ইন্টেন্সিফাই টেস্ট করা হয়েছে। ফলে জেলায় এখন পর্যন্ত এই আজকের 11 জন ধরা পড়া এখন পর্যন্ত জেলায় 469 জনকে করোনার থাবা বসালো এ পর্যন্ত। আজ সোয়াব টেস্টের রেজাল্ট শিলচর মেডিকেল থেকে এখনো আসেনি। পাশাপাশি আজ রিলিজের সংখ্যা এখনো জানা যায়নি, তবে আরো এক ঘন্টার ভিতরে রিলিজ আশা করা হচ্ছে। তবে আজ যে 11 জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন তাদেরকে নিয়ে জেলায় এখন পর্যন্ত অ্যাক্টিভ রইলেন 102 জন। এদিকে আগামীকাল রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী শ্রী পীযূষ হাজারিকা করিমগঞ্জ শহরে আসছেন। তিনি কোভিড পরিস্থিতি আগামীকাল এখানে খতিয়ে দেখবেন জেলার উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে। সমর্পিতা। সাজ্জাদুল হক মহাশয়, আপনার কাছ থেকে আরো একটি বিষয় জানতে চাইবো, যেভাবে জলস্ফীতি হচ্ছে সেই বন্যা পরিস্থিতি নিয়ে যদি আমাদের একটু বলেন। হ্যাঁ, করিমগঞ্জের 3টি প্রধান নদী লঙ্গাই আপাতত এই মুহূর্তে চলছে বিপদসীমার কাছাকাছি। যেখানে বিপদসীমা রয়েছে করিমগঞ্জ শহরের নিকটে 14.94 মিটারে, সেখানে 14.993 মিটারে প্রবাহিত হচ্ছে করিমগঞ্জের সদরে। লঙ্গাই 1 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পাথারকান্দিতে। সিংলা নদীও 1 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, বিপদসীমার 1 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সুতরাং বন্যা পরিস্থিতি তেমন জটিল নয় জেলায়। ধন্যবাদ জানাই সাজ্জাদুল হক মহাশয় আপনাকে কোভিড এবং বন্যা পরিস্থিতি নিয়ে আমাদের সবিস্তারে জানানোর জন্য। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আসামের বিভিন্ন জেলা কারাগারে থাকা কয়েদিদের মধ্যে ছড়িয়ে পড়েছে মারণ ভাইরাস। ইতিমধ্যে রাজ্যের 31টি কারাগারের মধ্যে 8টিতে কয়েদিদের দেহে কোভিড সংক্রমণ পাওয়া গেছে। এই তালিকায় সর্বশেষ সংযোজন শিলচর কেন্দ্রীয় কারাগার। শিলচর জেলের এক কয়েদির দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেলেও গতকাল ভারপ্রাপ্ত জেলার এক ফার্মাসিস্ট ও এক ওয়ার্ডার আক্রান্ত হয়েছেন। এদিকে গত শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বিভিন্ন কারাগারে সংক্রমণের পরিস্থিতি পর্যালোচনা করেন। এই বৈঠকে মুখ্যমন্ত্রী কয়েদিদের চিকিৎসা ও নিরাপত্তার দিকটি বিশেষভাবে খেয়াল রাখার পরামর্শ দেন। তিনি প্রতিটি জেলা শাসককে এ ব্যাপারে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী এদিন বলেন, গুয়াহাটি কেন্দ্রীয় কারাগারে পৃথক একটি কোভিড কেয়ার সেন্টার গড়ে তোলা হবে। এজন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিভাগের প্রধান সচিবকে নির্দেশ দিয়েছেন। বৈঠকে মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ঋষিকেশ গোস্বামী, আইনি উপদেষ্টা শান্তনু ভরালী, মুখ্য সচিব কুমার সঞ্জয় কৃষ্ণ, পুলিশ প্রধান ভাস্করজ্যোতি মহন্ত সহ উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
রাজ্যের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এ পর্যন্ত 24টি জেলার 25 লক্ষ লোক বন্যার কবলে পড়েছেন। 84 জনের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলিতে আশ্রয় শিবিরে থাকা লোকেদের জন্য রাজ্য সরকার সহায়তা সামগ্রী সহ সব ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী গতকাল মরিগাঁও জেলার মায়ঙ্ক রাজস্ব চক্রে গিয়ে বন্যাক্রান্ত এলাকা পরিদর্শন করে পরিস্থিতির খোঁজ নেন। সঙ্গে ছিলেন দুই মন্ত্রী কেশব মহন্ত ও পীযূষ হাজারিকা। মুখ্যমন্ত্রী ত্রাণ শিবিরে গিয়ে বন্যাক্রান্তদের সঙ্গে কথাবার্তা বলেন। এদিকে মুখ্যমন্ত্রী আজ রাজ্যের কাজিরঙ্গার বন্যা পরিস্থিতি পরিদর্শনে সেখানে ছুটে গেছেন। তিনি সেখানে বন্যাক্রান্ত অসহায় মানুষের সঙ্গে কথা বলে তাদের বর্তমান পরিস্থিতির খোঁজ নিয়েছেন। गांव का दौरा किया और प्रभावित लोगों से मुलाकात की। मुख्यमंत्री सोनोवाल ने असम की बाढ़ और कटाव संबंधी समस्या के समाधान के लिए नीति आयोग के उपाध्यक्ष के नेतृत्व में उच्च स्तरीय समिति गठित करने के लिए प्रधानमंत्री नरेंद्र मोदी का आभार जताया। गुवाहाटी के क्षेत्रीय मौसम केंद्र ने उत्तर पूर्व भारत में बारिश का अनुमान जताया है, जिसमें बाढ़ की स्थिति पर और गंभीर प्रभाव पड़ सकता है। केंद्रीय सरकार, राज्य सरकार, दोनों सरकार मिलकर आज इस संकट परिस्थितियों का साथ असम की जनताओं को मुकाबला करने के लिए हम लोग मदद देते आए हैं। असम की बाढ़ और भूकटाव ने इस बार काफी नुकसान किया है और कुल मिला के 70 लाख लोग इस नुकसान का सामना करना पड़ा है। असम सरकार की तरफ से रिलीफ कैंप में फूड आइटम जनता को देना, बच्चों का और बुजुर्गों का ख्याल रखना, सारी चीजों पर निष्ठा से असम सरकार लगे हुए है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে টেলিফোনে কথা বলে রাজ্যের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি, নদী ভাঙন, কোভিড-19 ও বাগজানের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। মুখ্যমন্ত্রী এদিন জানান, রাজ্যের 24টি জেলা বন্যার কবলে পড়েছে এবং এর ফলে যারা বন্যাক্রান্ত সবাইকে সাহায্যের জন্য রাজ্য সরকার ব্যবস্থা গ্রহণ করেছে। আশ্রয় শিবিরগুলিতে সামাজিক দূরত্ব বজায় রেখে পর্যাপ্ত সাহায্য ও চিকিৎসা ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য জেলা প্রশাসনগুলি পদক্ষেপ গ্রহণ করেছে বলে প্রধানমন্ত্রীকে জানানো হয়। মুখ্যমন্ত্রী বলেন, কোভিড টেস্টের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে কোভিড রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। রাজ্যের এই জটিল সময়ে কেন্দ্রীয় সরকার আসামবাসীর সঙ্গে রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। করোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যে রাজ্য সরকার তা প্রতিহত করতে একের পর এক ব্যবস্থা গ্রহণ করছে। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জনবহুল শহরে র্যাপিড অ্যান্টিজেন টেস্টও শুরু করেছে সরকার। কিন্তু এর মধ্যেও কিছু মানুষের অসচেতনতা এই সংক্রমণে বিপদ ডেকে আনছে। বিশেষ করে বাজার এলাকায় অনেকে সামাজিক দূরত্ব বজায় না রেখে ভিড় করছেন, অনেকে মাস্কও ঠিকভাবে পরছেন না। এতে পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। কোভিড-19 রোগীদের জন্য গত শনিবার বরখলার মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত শিবিরে রক্তদান করলেন বরখলার বিধায়ক কিশোরনাথ। বরখলা শেরু সংস্থা ও বরখলা জিপির ব্যবস্থাপনায় এবং শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। বিধায়ক ছাড়াও এদিন মোট 26 জন রক্তদান করেন। শিবিরের সহযোগিতায় ছিলেন মেডিকেল কলেজ ব্লাড ব্যাংকের ইনচার্জ ডক্টর রাজীব বিশ্বাস, অপূর্বা দত্ত, দীপরাজ, অরবিন্দ রমন প্রমুখ। এছাড়া স্থানীয় বিজেপি নেতাকর্মী, শেরো সংস্থার কর্মকর্তা ও সদস্যরা শিবিরে উপস্থিত ছিলেন। ফাইট করার জন্য আমাদের প্লাজমা ব্যাংক এটা শিলচর মেডিকেল কলেজে আসছে, সেটা কিছুদিনের মধ্যে, সেটাও আমাদের জন্য একটা ভালো খবর। আমার মনে হচ্ছে যে প্লাজমা যে ব্লাড ব্যাংকটা হবে, মনে হয় আসামের মধ্যে সবচেয়ে প্রথম আমাদের শিলচর মেডিকেল কলেজে হচ্ছে। গুয়াহাটিতে চালু হয়েছে, সেকেন্ড আমাদের শিলচর মেডিকেল কলেজেও হচ্ছে। ওইটাও আমাদের জন্য একটা ভালো খবর। আর যারা আজকে এখানে
আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর আজ সোনাই বিধানসভা কেন্দ্রে এসএমডি রোড থেকে কচুদরম জিপির সীমা পর্যন্ত একটি রাস্তার কাজের সূচনা করেছেন। এই উপলক্ষে তিনি এদিন একটি ফলকের উন্মোচন করেন। 2019-20 বর্ষের এসওপিডি গ্রামীণ প্রকল্পের অধীনে এই রাস্তার জন্য 1,10,67,500 টাকা বরাদ্দ হয়েছে। রাজ্য সরকারের পূর্ত বিভাগের অধীনে এই কাজের তদারকি করবে ধলাই ও সোনাই টেরিটোরিয়াল রোড ডিভিশন। স্কিমের মধ্যে 1 নম্বর 2 নম্বর 12 নম্বর 1 নম্বর স্কিম আর আপনার দুধ পাতিল স্কিমটা 2 নম্বর স্কিম। দুধ পাতিল স্কিমটা 1 কোটি 16 লাখ আর এটা 1 কোটি 10 লাখ। দুইটা স্কিম স্যাংশন হয়েছে। পাথারকান্দির ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বুবরিঘাট চা বাগানে গণপ্রহারে সন্দেহভাজন 3 গরু চোরের মৃত্যু হয়েছে। তবে জনতার চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে অন্য 4 জন। পুলিশের বক্তব্য অনুযায়ী শনিবার শেষ রাতে চোরের দলটি চা বাগানের এক ব্যক্তির বাড়িতে প্রবেশ করে, কিন্তু বাড়ির লোকজন টের পেয়ে কৌশলে 3 জনকে আটকে ফেলেন। পরে এলাকার আরো লোকজন সেখানে জড়ো হয়ে 3 চোরকে মারধর করেন। মারের চোটে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এদের কাছ থেকে উদ্ধার হওয়া জিনিসপত্র দেখে স্থানীয় লোকজন এদের বাংলাদেশি বলে সন্দেহ করেন। এদিকে ঘটনার খবর পেয়ে করিমগঞ্জ থেকে ছুটে যান সীমান্ত শাখার অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত দত্ত ও পাথারকান্দি পুলিশ। বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় অনেক বেশি সংখ্যক নাম নথিভুক্ত হয়েছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর কৃষকদের ফসল বীমা করানোর জন্য অনুরোধ জানান। প্রসঙ্গত, দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা যথেষ্ট ফলপ্রসূ হচ্ছে। কেন্দ্র সরকার এই প্রকল্পে নাম অন্তর্ভুক্তিকরণ নিঃশুল্ক করে দিয়েছে। निशुल्क कर दिया है, जिन्हें केवल प्रीमियम राशि का भुगतान करने की आवश्यकता है। किसान खरीफ 2020 सीजन के लिए अनाज और तिलहन का महज 2% की बीमित राशि पर तथा वाणिज्यिक और बागवानी फसलों पर न्यूनतम 5% की बीमित राशि पर बीमा करा सकते हैं। बाकी की प्रीमियम राशि पर केंद्र सरकार और राज्यों द्वारा सब्सिडी दी जाएगी। प्रधानमंत्री फसल बीमा योजना फसल की बुआई से लेकर कटाई के बाद तक की पूरी फसल चक्र से जुड़ी गतिविधियों के दौरान फसल के नुकसान के खिलाफ सुरक्षा सुनिश्चित करती है। किसानों को किसी भी अप्रत्याशित आपदा के कारण बुआई में आने वाली परेशानी से बचाव के लिए जल्द से जल्द योजना में नामांकन करने के लिए प्रोत्साहित किया जा रहा है। इस योजना के तहत सूखा, बाढ़, भूस्खलन, बेमौसम बारिश, ओलावृष्टि, प्राकृतिक आग और फसल के लिए चक्रवात के साथ साथ ओलावृष्टि से बचाव के लिए व्यापक जोखिम कवर की व्यवस्था है। फरवरी 2020 में भारत सरकार ने फसल बीमा योजना के कार्यान्वयन में कुछ पिछली चुनौतियों से निपटने के लिए PMFBY के पुनः निर्धारण को मंजूरी दे रखी है। सरकार ने योजना को सभी किसानों के लिए खरीफ सीजन 2020 से स्वैच्छिक कर दिया है। इससे पहले सभी ऋणदाता किसानों के लिए यह योजना अनिवार्य थी। अब ऋण बकाया वाले किसान नामांकन की कट ऑफ तारीख से 7 दिन पहले अपनी बैंक शाखा को एक साधारण घोषणा पत्र देकर योजना से खुद को अलग कर सकते हैं। भारत सरकार किसानों के कल्याण और विकास के लिए काफी गंभीर है। किसानों के लिए परेशानी मुक्त नामांकन सुनिश्चित करने के लिए कृषि और किसान कल्याण मंत्रालय ने बैंकों, बीमा कंपनियों, कॉमन सर्विस सेंटर, राज्य स्तरीय बैंकर्स समिति और ग्राम स्तरीय 29,275 अधिकारियों को प्रशिक्षण प्रदान किया है। इसके अलावा बीमा कंपनियों ने विभिन्न हितधारकों को प्रशिक्षण भी प्रदान किया है। केंद्र प्रेरित योजनाओं के प्रचार प्रसार का असर अब जमीनी स्तर पर दिखाई देने लगा है। खरीफ फसल 2020 के लिए प्रधानमंत्री फसल बीमा योजना के तहत देश भर से भारी तादाद में किसानों के पंजीयन की खबरें आ रही है। उम्मीद की जाती है कि किसानों द्वारा प्रधानमंत्री फसल बीमा योजना के लिए पंजीयन के बाद वक्त बेवक्त अगर उनकी फसल खराब हो जाती है तो केंद्र द्वारा निर्धारित की गई राशि और मापदंडों के तहत उनको उचित मुआवजा देने का काम होगा। सरकार की इस पहल से न केवल किसानों के लिए एक बड़ा वरदान बनेगा, बल्कि मुसीबत के वक्त किसानों को आर्थिक रूप से, वित्तीय रूप से मदद देकर उनको स्वावलंबी बनाने का बेहतरीन काम भी होगा। ओपी यादव। ম্যানচেস্টারে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলায় ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে 2 উইকেট হারিয়ে 37 রান করেছে। এতে ইংল্যান্ড 219 রানে এগিয়ে রয়েছে। এর আগে ইংল্যান্ড প্রথম ইনিংসে 9 উইকেট হারিয়ে 469 রান করার পর ইনিংস সমাপ্তির কথা ঘোষণা করে। ওয়েস্ট ইন্ডিজ দল তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 287 রান করে। আজ সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।